এই থানা এবং ত্রিশাল থানা এবং পৌরসভার নেতৃত্ব দানকারী আমার সাথে দীর্ঘদিনের সহযাত্রী আমাদের সংগ্রামী আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক বৃন্দ, পৌরসভার সভাপতি, সেক্রেটারি এবং একই সাথে থানার সংগ্রামী নেতৃত্ব দানকারী সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এই ইউনিয়ন এবং পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে যে সমস্ত নেতা এখানে এসছেন এবং অঙ্গ সংগঠনে যারা আসছেন, আমার সামনে বসে এবং দাঁড়িয়ে যারা বক্তব্য শুনছেন এবং এই মাইকে ধানীখোলার সর্ববৃহৎ বাজার, ধানীখোলা বাজারে বসে, ব্যবসা প্রতিষ্ঠানে বসে এবং অন্যান্য জায়গায় বসে এই মাইকে যারা আমার বক্তব্য শুনছেন, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে যারা এখানে বক্তব্য রাখলেন, বিশেষ করে আমাদের থানার আমার দীর্ঘদিনের সহযাত্রী সাথী নেতৃবৃন্দ যারা বক্তব্য রাখলেন, পৌরসভারও সভাপতি বক্তব্য রাখলেন, প্রত্যেকের বক্তব্য আমি তাদের ব্যারোমিটারে ওজন করছিলাম যে আমি অবাক হয়ে গেলাম যে ওনাদের বক্তব্যগুলা আপনাদের জন্য এত চমৎকার ছিল যে আমি এখন যদি বক্তব্য দিতে যাই, আমাকে তাদের বক্তব্য শেষ করে অন্য বক্তব্য দিতে গেলে আমাকে খুঁজে বের করতে হবে কোন এরিয়াতে আমি কথা বলবো। তো যাই হোক, প্রথমে এটা দিয়েই শুরু করি। প্রিয় ধানীখোলাবাসী, দলমত নির্বিশেষে সবাইকে জিজ্ঞাসা করতে চাই, কেমন আছেন সবাই? আমার মনে হয় আমরা শুধু ভালোই নাই, আল্লাহ তাআলার রহমতে আমাদের হয়তো বাজারে সমস্যা আছে, আমাদের হয়তো পারিবারিক সমস্যা আছে, কিন্তু সবচেয়ে বড় যে ব্যাপারটা ছিল, আমরা কথা বলতে পারতাম না, মন খুলে কথা বলতে পারতাম না। আমরা এইরকম একটা সমাবেশ কত দীর্ঘ সময় 12-13 বছর পরে আজকে ধানীখোলাতে করতে পারলাম, এবং আপনারা এসে মনের মতো কথা বললেন। এই কথাগুলো বলার মাধ্যমেই আমরা বুঝতে পারি যে আমরা কেমন আছি। প্রিয় ভাইরা, এই ধানীখোলা ইউনিয়ন আজকে আমাদের 7ম মিটিং, 7 নম্বর মিটিং। 12টা ইউনিয়নে আমরা এইরকম মত বিনিময় সভা সর্বমোট করব 36টা, প্রতি ইউনিয়নে 3টা, পুরানো ওয়ার্ডগুলাতে। এই 36টার মধ্যে মাত্র 7টা শেষ করলাম আজকে, সুতরাং আরো 29টা মিটিং আমাদের সামনে আছে। এই মিটিং গুলা যদিও আমরা দলীয় ব্যানারে করছি, কিন্তু আসলে এই মিটিং গুলা আমরা দলকে সংগঠনের সাথে সাথে সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য এই মিটিং গুলা। আমরা সাধারণ মানুষকে কথা বলতে পারিনি দীর্ঘ সময়, সেই সুযোগে আমরা
সাধারণ মানুষের কাছে কিছু কথা পৌঁছাইতে চাই। সেই জন্যই আমাদের এই সর্বমোট ৩৬টা মিটিং। প্রিয় ভাইরা, এখানে দলমত নির্বিশেষেই আমি আমার বক্তব্য উপস্থাপন করতে চাই। কারণ আপনারা জানেন যে আমরা দীর্ঘ সময় পরে একটা সরকার পেয়েছি, যেই সরকারের মাধ্যমে আমাদের হারানো ভোটাধিকার আমরা ফিরে পেতে যাচ্ছি। আমরা একটা সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণের জনপ্রতিনিধি কে হবে সেইটা নির্ধারণ করার মতো একটা সুযোগ তৈরি করতে পেরেছি। আমার বক্তব্যের শুরুতে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে এবং আমার মতো আপনাদেরও মনের যে আবেগ, সেই আবেগের থেকে বলছি, আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি যাদের জন্য আজকে আমরা কথা বলতে পারছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাহাদাত বরণকারী হাজার হাজার তরুণ ছাত্র জনতার রক্ত স্নাত এই স্বাধীনতায় আমরা তাদেরকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে স্মরণ করছি। আল্লাহর কাছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষভাবে আমাদের এলাকার সন্তানরা আছে, আপনারা জানেন পার্শ্ববর্তী ইউনিয়নের বৈলরে ইস্তেগরাল আছে। এই তাজা রক্তের বিনিময়ে যে স্বাধীনতা, এই স্বাধীনতা কিন্তু আমাদের আসল স্বাধীনতা এই বাংলাদেশে হয়েছে। আমি আরো স্মরণ করতে চাই যারা আহত হয়ে, আমি তাদের জন্য সরকারের কাছে আবেদন জানাবো। ইতিমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্ররা তারা নিহতদের জন্য অনুদান এবং আহতদের জন্য অনুদানের কাজ শুরু করেছে। আমি ধন্যবাদ জানাই তাদেরকে এবং একই সাথে আশা করব দ্রুত এই সমস্ত আহত যারা আছে তাদের সুচিকিৎসার জন্য তারা ব্যবস্থা নেবে এবং তাদের পরিবারের দিকে ব্যবস্থা নেবে। প্রিয় ভাইরা, দেশ এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে আরো অনেক দূর যেতে হবে। আপনারা জানেন দীর্ঘ সময়ে যে অবস্থাটা এই দেশে করে গেছে পতিত সরকার, সেই অবস্থা থেকে এত রাতারাতি তাড়াতাড়ি একটা জায়গায় যাওয়া সম্ভব না। সেই জন্য অত্যন্ত ধৈর্যের সাথে এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করে তাদেরকে আমাদের এমন একটা পরিবেশে নিয়ে যেতে হবে যেখানে আমরা এই দেশের সমস্ত জায়গাগুলা যেগুলা নষ্ট করে দিয়ে গেছে এই সরকার, পতিত সরকার, সেগুলা ঠিক করতে পারবো। আপনারা জানেন যে আমাদের বর্তমান দলের অত্যন্ত সফল ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান, উনি সবার আগে রাষ্ট্রযন্ত্র মেরামতের জন্য আমাদেরকে বলেছেন। যখন কেউই সংস্কারের কথা বলে নাই, তখন কিন্তু তারেক রহমান সাহেব সংস্কারের প্রস্তাবনাগুলো দিয়ে আছে। এবং আজকে আপনারা দেখবেন যে 31 দফা, এই 31 দফার মধ্যে যে কয়টা সরকার, যে কয়টা কমিশন, সংস্কার কমিশন করেছে, সবগুলার যতগুলা কারেকশন দরকার এই 31 দফার মধ্যে সবগুলা চলে আসছে। আমি মনে করি অত্যন্ত দূরদর্শী সম্পন্ন তারেক রহমান সাহেবের এই 31 দফা আজকে সারা বাংলাদেশের জন্য একটা মুক্তির সনদ হিসাবে চলে আসছে। আমরা সবাই
এই দাবিগুলোর সাথে সম্পূর্ণ একমত পোষণ করি। এটার বাইরে কিন্তু কোনো দ্বিমত আমরা কোথাও দেখি না। হয়তো অন্য লাইনে অন্যভাবে লেখা আছে, কিন্তু আমরা দেখেছি এই 31 দফার মধ্যে সবগুলা সংস্কারের পয়েন্টস গুলো আছে। আমরা মনে করি এই 31 দফার যে পয়েন্টস, এইগুলা সব ফুলফিল করে দেশকে এগিয়ে নিয়ে যে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাব। ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন হয়েছে, আপনারা জানেন। নির্বাচন কমিশন তারা তাদের কাজ শুরু করেছে এবং আপনারা জানেন যে দীর্ঘ সময় ভোটার লিস্ট নবায়ন না করার কারণে আমাদের অনেক ছোট ছোট ছেলে মেয়েরা ভোটার হতে পারে না। আগামী বছর হয়তোবা আমরা আশাবাদী এই রোডম্যাপ, নির্বাচনের রোডম্যাপের ঘোষণা আসবে এবং সেখান থেকে আমরা জানতে পারবো কবে নাগাদ ভোটার লিস্ট আপডেট সহ সকল কার্যক্রম শেষ হয়ে নির্বাচনের দিকে এই দেশ এগিয়ে যাবে। সাময়িকভাবে এই নির্বাচন হওয়ার আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রে আমাদেরকে সজাগ থাকতে হবে। আপনারা জানেন, ফেসবুক দেখেন, ফেসবুক দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে ষড়যন্ত্রটা কোত্থেকে হচ্ছে এবং ষড়যন্ত্রের মধ্যে কিভাবে এই পতিত সরকারের কিছু লোক যারা জড়িত হয়ে এই কাজগুলা করছে। আপনারা খেয়াল করবেন, পৃথিবীর বিভিন্ন দেশে আমরা সরকার পতনের আন্দোলন দেখেছি। পৃথিবীর বিভিন্ন দেশে সরকার পতনও আমরা দেখেছি, কিন্তু বাংলাদেশের এই ইতিহাস সৃষ্টি করা সরকার পতনের পরবর্তী অবস্থা আমরা পৃথিবীর কোথাও দেখিনি। আমরা পৃথিবীর কোথাও দেখি নাই যে একটা দেশের সরকার যদি বিপ্লবের মাধ্যমে ধরি অথবা আন্দোলনের মাধ্যমেই ধরি, যদি একটা দেশের সরকার পতন হয়, তাইলে সেই দেশের সরকার প্রধান, সেই দেশের মন্ত্রী পরিষদ, সেই দেশের সংসদ সদস্যরা, সেই দেশের সেই সরকারি দলের বিভিন্ন স্তরের নেতারা, এমনকি বাইতুল মুকাররমের খতিব সহ পালায়া যায়। কতটুকু খারাপ কাজ করলে মানুষ পালিয়ে যাওয়ার চিন্তা করে, কতটুকু নির্যাতন অত্যাচার একটা দেশে চালালে পরে সেই সরকার বিভিন্ন জায়গায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আপনারা দেখেছেন কোথায় কোথায় পালিয়ে যাচ্ছে, কোথায় কোথায় পালিয়ে থেকে চট করে আবার দেশে আসার কথাও বলছে, আবার কেউ কেউ এই দেশে থেকেই লুকিয়ে আছে। প্রিয় ভাইরা, দুর্ভাগ্যজনক, খুবই দুর্ভাগ্যজনক। আপনারা খেয়াল করবেন, বিএনপিও কিন্তু সরকার থেকে সরে গিয়েছিল, কিন্তু বিএনপি কিন্তু সরকার থেকে সরে গিয়ে পালিয়েও যায় নাই, নির্বাচনের বাইরেও ছিল না। আজকে এই পতিত সরকারের লোকজন, তাদের ওই সৎ সাহসটুকু নাই যে তারা এসে আমাদেরকে বলবে, সরকারকে বলবে যে না, আমরা যা করেছি ভুল করেছি, ক্ষমা চাচ্ছি, আমরা জনগণের যদি আমাদেরকে ক্ষমা করে তাহলে আমরা আবারও রাজনীতির মাঠে আসতে চাই। আজ পর্যন্ত তাদের উপরের থেকে নিচ পর্যন্ত কোন নেতার মুখে আমরা কিন্তু এটা পাইনি। এতগুলো ছেলে, আমি আপনারা যদি যারা ফেসবুক দেখেন খেয়াল করবেন, ফেসবুকে যখন আপনি ভিডিও দেখবেন তখন যে ভিডিওগুলা আপনি বেশি দেখবেন সেগুলা রিলেটেড ভিডিওগুলো আসতে থাকে। তো আমি
প্রায়ই এই ছাত্রদের আন্দোলনের ভিডিও আসলে আমি দেখার চেষ্টা করি। যখনই এখানে থেমে যাই তারপরে ওদের একটার পর একটা ভিডিও আসতে থাকে। আমরা কেউ এগুলা দেখলে পরে আমাদের আসলে চোখের পানি ঢেকে রাখতে পারে না। এবং এই ছেলেদের এই মেয়েদের যেভাবে গুলি করে মারা হয়েছে, আজ পর্যন্ত পতিত সরকারের একজন মানুষও সেজন্য দুঃখবোধ করল। তাহলে তারা কিভাবে এই দেশে মনে করে যে এই জেনারেশন জেড, এই জেনারেশন এই যতদিন থাকবে, ওরা একসাথে তিনটা জেনারেশনকে হিট করছে। একটা হচ্ছে মাধ্যমিক লেভেলের, আরেকটা হচ্ছে উচ্চ মাধ্যমিক লেভেল, এবং আরেকটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শেষে যারা বেকার ছিল সেই লেভেল। তিনটা জেনারেশনকে তারা গুলি করে মেরেছে। আপনারা যদি একবার চিন্তা করেন, এই তিনটা জেনারেশন শেষ হবে আনুমানিক যাদের বয়স আছে এখন মাধ্যমিক বয়স, যাদের 12, 13, 14, 15, এরা বাঁচবে হলো কম করে হলো 70 বছর যদি এভারেজ ধরি। আপনারা হিসাব করে দেখেন যে 50-60 বছর এই জেনারেশন জীবিত থাকবে, এর পরের জেনারেশন 40 বছর জীবিত থাকবে, তারপরের জেনারেশন 30 বছর পর্যন্ত জীবিত থাকবে। এটা পরিষ্কার ভাবে লিখে দেওয়া যায় যে আগামী 30 থেকে 50 বছর পর্যন্ত পতিত সরকারের এই দেশে কোনো জায়গা হবে। এটা তো পত্রিকা না, পত্রিকা পড়লাম পরে পত্রিকা ফেলে দিলাম, ব্যাপারটা কিন্তু সেরকম না। এটা হচ্ছে ডিজিটাল যুগ। এই যুগে আজ থেকে 50 বছর পরেও এই সব ভিডিওগুলা থাকবে, সমস্ত ঘটনাগুলা জল জল করবে চোখের সামনে। সুতরাং আমাদের আসলে বুঝতে হবে ভবিষ্যতের বাংলাদেশ কি হতে যাচ্ছে, কেমন হতে যাচ্ছে এবং কোথায় গিয়ে দাঁড়াবে। অবশ্যই এই দেশে রাজনীতিটা পরিষ্কার হবে, অবশ্যই রাজনীতিটা রাজনৈতিক শৃঙ্খলার মধ্যে চলে আসবে, অবশ্যই রাজনীতিকরাই দেশ চালাবে, অবশ্যই মানুষ ভোটাধিকার পাবে, ভোট দিয়ে তাদের যোগ্য নেতাকে তারা এমপি বানাবে। একই সাথে তারা কিন্তু এই পতিত সরকারকেও স্মরণে রাখবে। তো আমি জাতীয় পর্যায়ের এই কথাগুলো এই জন্য বললাম যে আপনারা লোকাল স্থানীয় যা কিছু আছে সেগুলো তো অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন হয়েছে, আপনারা শুনেছেন। আমি চেষ্টা করলাম এই ভবিষ্যতের রোড ম্যাপটা, রাস্তার যে মানচিত্রটা হবে, সেই মানচিত্রটা কোথায় নিয়ে ঠেকাবে আমাদেরকে, বাংলাদেশকে, এই বাংলাদেশকে কোথায় নিয়ে ঠেকাবে, এই বাংলাদেশের জনগণ, ছাত্র সবাই মিলে আমরা কোথায় নিয়ে যাব এই দেশকে। এখনই খেয়াল করেন যে ছাত্ররা এখন নেতৃত্ব দিচ্ছে, সেই ছাত্রদের মুখে যে কথাগুলো আসছে, সেই কথাগুলো শুনলেও কিন্তু আপনারা বুঝতে পারেন এই দেশ কোথায় যাবে। এইবারের স্বাধীনতাটা সবাই উপভোগ করেছে, 71-এর স্বাধীনতা আমরা সেরকম ভাবে উপভোগ করতে পারিনি, কিন্তু এইবারের স্বাধীনতা একটা ছোট্ট বাচ্চা ছেলের ইন্টারভিউ থেকেও আপনারা বুঝতে পারবেন যে কতটা চমৎকার ভাবে সে পালিয়ে গেছে বলতেছে এবং এনজয় করতেছে। এই যে তাদের ফিলিংস, এই ফিলিংসটা থাকবে অনেক দিন, এবং এই দেশটার স্বাধীনতা
একটুখানি শুধুমাত্র স্বাধীনতার ব্যাপারে পার্শ্ববর্তী দেশের আপনারা জানেন যে এক নেত্রী সে বলেছে বাংলাদেশের শান্তি, জাতিসংঘের শান্তি বাহিনী লাগবে। দেখেন তার রিয়েকশনটা বাংলাদেশে কি হলো এবং বাংলাদেশ কতটা শক্ত অবস্থান নিলে পরে ইন্ডিয়া বাধ্য হয়েছে ওই হাই কমিশন অ্যাটাক করার সময় যে সমস্ত পুলিশ কর্মকর্তারা ছিল তাদেরকে বরখাস্ত করেছে এবং কিছু লোককে অ্যারেস্ট করেছে। সুতরাং আমরা জাতি হিসাবে আমরা মেরুদণ্ড সোজা করার সময় আমরা এই স্বাধীনতাকে উপভোগ করছি। এই স্বাধীনতার সময় আমরা আমাদের নিজেদের অবস্থান নিয়ে আমরা কথা বলতে পারছি। সুতরাং এই দেশ আর পরাধীন হওয়ার কোনো সুযোগ ভবিষ্যতের জন্য আর থাকবে না ইনশাআল্লাহ। এই দেশ আমাদের, এই দেশে মুসলমান ও সংখ্যাগরিষ্ঠ দেশ, তারপরও অন্যান্যরা আছে, সবাই থাকবে, বাংলাদেশি সবাই। বাংলাদেশ দেশের নাম, জাতির নাম বাংলাদেশি। দেখেন আমরা যে দলটা করি বিএনপি, কত গর্বের সাথে আমরা বলতে পারি যে এই দলের প্রতিষ্ঠাতা যিনি, তিনি যেমন একাধারে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তিনি যেমন একাধারে স্বাধীনতা যুদ্ধে ময়দানে থেকে যুদ্ধ করেছেন এবং তিনি যখন দেশ বিপদগ্রস্ত হলো আবার সেই 7ই নভেম্বর 75 সালে আবার উনি নেতৃত্ব দিয়ে দেশকে পরাধীনতার গ্লানি থেকে রক্ষা করেছেন এবং সর্বশেষে উনি আমাদের জন্য একটা রাজনীতির, আমাদের জাতিগত পরিচয় দেওয়ার জন্য বাংলাদেশি জাতীয়তাবাদ আমাদেরকে উপহার দিয়ে গেছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুবই ক্ষণস্থায়ী, ক্ষণজন্মা, আল্লাহ প্রদত্ত একজন মহামানবী বলবো আমি আমাদের দেশের জন্য উনি ছিলেন। একাধারে উনি কতগুলা কাজ করে দিয়েছেন। তারপর একটুকু নিয়ে গেছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। আপোষহীন ভাবে উনি এরশাদের সময়ে আপোষহীন ভাবে উনি নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে উনি নিজের অস্তিত্বের মধ্যে রেখে, দেখেন বেগম জিয়া যখন প্রধানমন্ত্রী হলেন, ক্যাবিনেট হলো, এই দেশে তখন চারিদিকে থেকে শান্তি আর শান্তি এবং অর্থনীতিভাবে আমরা অনেক উন্নত জায়গায় চলে গিয়েছি। আবারও দেখেন 2001-এ আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যখন এই দেশ এই নির্বাচন হলো, উনি 2/3 বেশি ভোট, বেশি আসন পেয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসলেন। এবং এটা আমার বলতে, আমরা যেহেতু এই আন্দোলনের সময় গত 15টা বছর, 2 বছর 111, 15 বছর আওয়ামী লীগ, আমাদেরকে যে আন্দোলন করতে হয়েছে, সেই সময় আমরা যখন তারেক রহমানের নেতৃত্ব পেয়েছি, আমরা দেখেছি উনি কিভাবে আমাদের দলটাকে শুধু ধরে রাখে নাই, বাংলাদেশকে কোনো অবস্থাতে উনি পিছন দিকে চলে যাওয়াটা কখনোই উনি করতে দেয়নি। আমাদেরকে সব সময় উনি বলেছেন যে অবশ্যই আলো আসবে, অন্ধকারের পরে আলো আসবে, আপনারা আপনাদের অবস্থান থেকে নেতৃত্ব দিয়ে যান। আমি মনে করি যে এই একটা নেতৃত্ব আমরা তার খালেদা জিয়ার পরে পেয়েছি, তারেক রহমান, যার ফলে আজকে সারা দেশ দেখেন তাকায় আছে কোন দিকে। সেই দিন সশস্ত্র বাহিনী দিবসে ক্যান্টনমেন্টে আমাদের নেত্রী গেলেন। এই ক্যান্টনমেন্টে যাওয়ার পরে দেখা গেল যে সবাই উনার চারিদিকে ঘুরতেছে। আবার যখন তারেক রহমান এখন বক্তব্য রাখছেন, সবাই উনার বক্তব্যের চারিদিকে ঘুরছেন। অর্থাৎ জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান বাংলাদেশের জন্য
অপরিহার্য অবিসংবাদী নেতা হিসেবে বাংলাদেশের মানুষের মনের মধ্যে ঠাঁই করে নিছে। প্রিয় ভাইরা, আমি এখন আপনাদেরকে ধানীখোলা সহ আমার প্রিয় ইউনিয়ন গুলার ব্যাপারে কিছু কথা বলতে চাই। ধানীখোলা ইউনিয়নে আমার নিজের আত্মীয়তা, শক্ত আত্মীয়তা এখানে, এবং সেই জন্যই এই ইউনিয়নের যখন আমি সুযোগ পেয়েছি 2001 থেকে 2005, আজকে যাদের বয়স 30-এর কম তাদের পক্ষে বা 40-এর কম তারা অনেকেই হয়তো জানে না, কিন্তু যারা বয়স 30-এর 35-এর বেশি তারা সবাই জানে 2001 থেকে 2006-এর যে বিএনপি সরকার, সেই সময় বিএনপির কোনো এমপি ত্রিশালে ছিল না। আওয়ামী লীগের এমপি থাকা অবস্থায় সাধারণত উন্নয়নের কাজ হয় না। আমি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার তহবিলের একজন সদস্য মনোনীত হওয়ায় আমাদের আজকের নেতা তারেক রহমান সাহেবের ঐকান্তিক ইচ্ছায় আমি তখন এমপিদের সাথে আমার নামও লিস্ট করে দেওয়া হয়েছিল বলে ওই সময় আমি এমপিদের মতো কাজ নিয়ে আসতে পেরেছিলাম, এবং যার ফলশ্রুতিতে দীর্ঘদিনের ধানীখোলার কাটাখালী রাস্তা, যেখানে বর্ষাকালে 4 হাত পা দিয়ে যেতে হতো, আমি নিজে গেছি, সেই রাস্তা আমি পাকা করার কাজে হাত দেই। ত্রিশালের যে রাস্তা ভাটিপাড়া দিয়ে, সেই রাস্তা পাকা করার কাজে হাত দেই। এই আমি রাস্তার কাজ শুরু করি। অসংখ্য মসজিদ মাদ্রাসায় অনুদানের ব্যবস্থা করি, কিছুটা বিদ্যুতায়নের ব্যবস্থা করি, স্কুলের অনুদানের ব্যবস্থা করি। এই সমস্ত কাজগুলা কিন্তু তখন আমি করেছিলাম। এই কাজের লিস্ট আমার কাছে আছে। অচিরেই ফেসবুকের মাধ্যমে আমার আইডি থেকে এই কাজগুলা প্রকাশ পাবে। আপনারা দেখবেন যে ধানীখোলার জন্য আমি কি করেছিলাম। এবং এই স্কুলের, এই যে বার মাস্টার সাহেব বলছেন, এই স্কুলের 3 তলা বিল্ডিংটাও আমি এনে দিয়েছিলাম, তখন আমি এমপি ছিলাম। তো এইরকম অনেক কাজ, ইজতেমার মাঠের সেই স্টেজ এবং উন্নয়ন, তো আমি এগুলা বলছি, বলে শেষ করা যাবে না। এগুলো আমি আমার আইডি থেকে দিয়ে দিব, আপনারা দেখবেন। একই সাথে বইলর, একই সাথে আমার নিজের ইউনিয়ন কাঁঠাল, একই সাথে কানিহারি এবং বালিপাড়া। আমার থানার আহ্বায়ক সাহেব যেটা বললেন, আমরা 5টা ইউনিয়ন, 5 ভাই, আমি আছি মাঝখানে। আমার ডান দিকে ধরলে উত্তর, আমার বাম দিকে ধরলে পূর্ব। আমার ডান দিকে যদি ধরি তাইলে আসে বইলর আর ধানীখোলা, আর বাম দিকে যদি ধরি তাইলে আসে হচ্ছে কানিহারি আর বালিপাড়া। এই উত্তর পূর্বের 5টা ইউনিয়ন সারা ত্রিশালের 2/3 ভোট, ধানীখোলায় 50, বালিপাড়ার 50, মাঝখানের 3টার 20, 25, 30, 40, মোট ভোটের 2/3 ভোট এই 5টা ইউনিয়নে অবস্থিত। এখন আপনারাই বলেন, এই 5 ভাই যদি একত্র হয়, এই 5 ভাইয়ের কাছ থেকে এমপি কি অন্য কোথাও কেউ নিতে পারবে? এই 5টা ইউনিয়ন যদি বলে যে আমরা আজকে থেকে ঘোষণা করে দিলাম, আমরা আজকে থেকে ঘোষণা করলাম, আমরা আজকে থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে আপনারা 7টা ইউনিয়ন পৌরসভা মিলা আমাদের সাথে চ্যালেঞ্জে আসেন, আমরা এই 5টা ইউনিয়নে সারা জীবন এমপি রাখতে চাই এবং রাখতে সক্ষম হব। কেউ ঠেকাইতে পারবে না আপনাদের। এটা অঙ্কের হিসাব, মুখের কথা না কিন্তু। তাই আমি বলতে চাই, আপনারা এমপি কনফার্ম পেয়ে যাবেন।
আপনাদের এমপি কেউ নিতে পারবে না, কেউ কেড়ে নিতে পারবে না। যেটা প্রয়োজন শুধু সেটা হলো আপনাদের 5 ভাইয়ের মধ্যে যোগাযোগ বাড়িয়ে দিয়ে এই 5 ভাই একসাথে আপনারা হয়ে আপনারা নির্বাচনের জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে যান। নির্বাচন আগামীটা স্বচ্ছ হবে, নির্বাচন আগামী দিনেরটা হবে পরিষ্কার, এবং সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই নিজের প্রার্থী নিজে আপনারা পছন্দ করতে পারবেন। কেউ জোট দিতে পারবে না, দিনের ভোট রাতে দিতে পারবে না, ডামি ভোট করতে পারবে না, অথবা ভোটারবিহীন নির্বাচন করতে পারবে না। তাই যদি হয় অবস্থা, তাইলে এই 5টা ইউনিয়নের সম্মিলিত ভোট আপনারা আপনাদের যোগ্য প্রার্থীকে দিবেন। আপনাদের জন্য যিনি থাকবেন, আপনাদের এই 5 ভাইয়ের সাথে যে একাত্ম হয়ে থাকবে, 5 ভাইয়ের একটা ভাই হয়ে যে থাকবে, আপনারা তাকেই নির্বাচন করবেন আগামী দিনের জন্য এমপি। এখানে যোগ্যতার ভিত্তি যখন আসবে, আপনাদের 5 ভাইয়ের এক ভাইয়ের যোগ্যতার উল্টা দিকে কেউ দাঁড়াতে পারবে না। এই দায়িত্ব আমার। 3টা জিনিস আজকে আমরা কথা বলছিলাম। একটা হলো আগামী নির্বাচনে 3টা ফ্যাক্টর কাজ করবে, সিরিয়াসলি কাজ করবে। একটা হচ্ছে যোগ্য প্রার্থী, একটা হচ্ছে আঞ্চলিকতা, আরেকটা কি আলাপ করলাম আমরা, আরেকটা হচ্ছে মার্কা। আচ্ছা ধরেন আমরা মার্কা একটু সাইডে রাখলাম। যোগ্যতায় এবং আঞ্চলিকতায় এই দুইটাই এই 5 ভাইয়ের এক ভাই যেরকম আছে সেরকম আর কেউ ত্রিশালে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। তার সাথে যখন যোগ হবে মার্কা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন অবস্থাটা কি দাঁড়াবে। সুতরাং আপনারা সবাই মিলে আজকের এই সবার পরের থেকে শুরু করে দেন। নির্বাচন হয়তো কিছুদিন পরে হবে, তাতে কিছুই আসা যায় না। আপনাদেরকে তৈরি হয়ে যেতে হবে। নেক্সট এমপি এই 5 ভাইয়ের এক ভাই এমপি হবে। আজকে এখানে পৌরসভারা দিতে চায়, 5 ভাইয়ের সাথে যোগ দিতে চায়, আমরা এটা ওপেন রাখলাম পৌরসভার জন্য। যাই হোক, তো ছাত্ররা এবং যুবকদের জেনারেশন আজকে এই মিটিং তাকালেই কিন্তু, আমি শুধু এই মিটিং না, আমি এই পর্যন্ত 7টা মিটিং এ খেয়াল করছি, ছাত্র এবং যুবকদের জেনারেশনটা হলো হাইয়েস্ট অ্যাক্টিভ জেনারেশন। এই জেনারেশনের জন্য আমি বলতে চাই, ছোট ভাইরা তৈরি হও। ইনশাআল্লাহ সরকারি চাকরি আমরা যেটা পারি নাই গত 15 বছরে, আজকের থেকে সরকার না থাকাতেও ঘোষণা করছি, তোমরা যদি রিটেনে অ্যালাউ হও, ভাইবার দায়িত্ব আমি নিব ইনশাআল্লাহ। 30 সালের পরীক্ষা সহ সরকারি সকল প্রকার চাকরির ক্ষেত্রে ইনশাআল্লাহ 30 সালকে অগ্রাধিকার নিয়ে আমরা এগিয়ে যাব। তোমরা তোমাদের কাজটুকু করে আমাকে দিবা, তারপরে কাজ হচ্ছে আমার। তোমাদের কাজ কি? পড়াশোনা করবা, পরীক্ষা দিবা, রিটেনে অ্যালাউ হবা, বাকি কাজ আমার ইনশাআল্লাহ। আমার যতদূর সম্ভব, আমি এখন যে অবস্থায় আছি, হয়তো এখন আমাদের সরকার নাই, এখন আমাদের এমপি নাই, কিন্তু কিছু কাজ কিন্তু করতে পারি। আজকে নামাজ পড়তে গেলাম, যে মসজিদে তো সরকারের অনুদানের কথা ঘোষণা করে আসছি 1.5 লাখ টাকা। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ টেন্ডার হবে, দেওয়া যায় তো কিছু, তাই না? মাত্র শুরু করলাম, কিন্তু আজকে আসছি, আজকে বিসমিল্লাহ করছি এই ধানিখোলাতে। সুতরাং এরপরে উন্নয়নের কাজ, চাকরি বাকরির কাজ,
এবং আরো যে সমস্ত কাজ যেগুলা সরকারে গেলে হয়তো করতে পারবো, কিন্তু এই সরকার আমলেও ইনশাআল্লাহ করার মতো চেষ্টা এবং আমার পক্ষে সম্ভব করবো আপনাদের জন্য। এই জন্য কোনো ঘুষ দিতে হবে না, কিন্তু ডাক্তার লিটন কিন্তু কোনো ঘুষের আশেপাশে নাই, জানেন তো বোধ নাকি? এই জন্য কোনো পয়সা খরচ করতে হবে না। তো সুতরাং আপনারা তৈরি হন, এলাকা ভিত্তিক আমি তৈরি আছি, আমরা একসাথে কাজ করব এবং এই উত্তর পূর্বাঞ্চলের জন্য যা কিছু প্রয়োজন, যত কিছু প্রয়োজন আপনারা আসবেন, আমি চেষ্টা করব যে কোনো প্রকার কাজ করে দেওয়ার জন্য। আমি এই ধানীখোলার সকল স্তরের মানুষকে বলতে চাই, দল মত নির্বিশেষে সবাইকে বলতে চাই, বিগত দিনের যা কিছু আপনাদের খারাপ লাগা আছে এগুলো সব ভুলে যান, ভবিষ্যতে ভালো লাগার দিকে হাঁটেন। আমরা সবাই ভালো লাগার মধ্যে একজন আরেকজনকে সহযোগিতা করব এবং সেটা আমার পক্ষ থেকে হবে দল মত নির্বিশেষে সবাইকে। আপনারা যারা আজকে হয়তো ভাবছেন যে আপনাদের পতিত সরকারের মানুষ হিসাবে আপনাদেরকে কোনো অবমূল্যায়ন করা হবে কিনা, আমি আপনাদেরকে বলছি আপনারা সবাই আমাদের এই 5টা ভাইয়ের একটা ভাই, আপনারা সবাই একসাথেই থাকবেন, আমরা একসাথেই কাজ করব ইনশাআল্লাহ। আমাদের এই এলাকার জন্য দল মত নির্বিশেষে আমি কাজ করব, আপনাদেরকে আমি আমার এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। আমাকে আহ্বায়ক সাহেব আপনাদের সামনে বলল কমিটমেন্ট করার জন্য, কমিটমেন্ট করে যাচ্ছে, আপনাদের সামনেই কমিটমেন্ট করে যাচ্ছে। বিগত দিনের সকল এমপির যোগফল, এর থেকে বেশি কাজ যদি আমি করতে না পারি ভবিষ্যতে আর কখনোই আপনাদের কাছে আসবো না। এই কমিটমেন্ট আমার আছে, এই কমিটমেন্ট আমার থাকলো আপনাদের কাছে, আমি সেটা দেখিয়েছি বিগত সময়ে। ঠিক আছে, এখনই আজান পড়ে যাবে, ঠিক আছে আমি শেষ করি আগে। শোনো, বিগত দিনে রাখো, বিগত দিনে, ঠিক আছে স্লোগান রাখো, বিগত দিনে আমি এমপি না হয়ে 2001-2006 আমি কি করতে পারি সেটা কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করিয়ে দেখিয়ে দিয়েছি ভাই আমার। 10,000 ছাত্রছাত্রীরা সেখানে পড়তে আসছে সারা বাংলাদেশ থেকে। আমি আবারও বলছি, ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ যদি চায় এই দেশে জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি একত্র হয়ে যদি সরকার গঠন করে, ইনশাআল্লাহ আমার কমিটমেন্ট থাকবে এই ত্রিশালে উন্নয়ন বিগত বছরের পর বছর যা হয় নাই তার থেকে বেশি উন্নয়ন ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আমার বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের দেশে আগামী যে রাষ্ট্রনায়ক হবেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ, আমি ভালোবাসি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।